ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে শেখ মুজিবের উত্থানটা কিভাবে সেটা আমি একটু বলি। শেখ মুজিব তো পাকিস্তান আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন এবং 1957-এ যখন আওয়ামী লীগ বিভক্ত হয়ে যাচ্ছে, মাওলানা একদিকে মাওলানা ভাসানী, অন্যদিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তো তিনি এবং এটা ভাগটা হচ্ছে কারণ পাকিস্তান তখন আমেরিকার সাথে সিয়াটো সেন্টো যে চুক্তি সেটার অংশ হচ্ছে, এ কারণে মাওলানা ভাসানীর সাথে একমত ছিলেন না। তো হোসেন শহীদ সোহরাওয়ার্দী এটার পক্ষে ছিলেন এবং তখন শেখ মুজিবুর রহমান তার পক্ষ নেন। তো সেখান থেকেই আওয়ামী লীগটা মূলত এই ব্লকের কাছে চলে যায় এবং তখন একটা কথা ছিল যে এই ব্লকটা হচ্ছে আপনার মার্কিন ব্লক বা মার্কিন পন্থী ব্লক। তো সোহরাওয়ার্দী মারা যাওয়ার পরে শেখ মুজিবের কাছেই পুরো আওয়ামী লীগের নিয়ন্ত্রণটা চলে আসে এবং 66-এ 6 দফার মধ্য দিয়ে বলতে হবে যে এটা অবশ্যই বলতে হবে যে শেখ মুজিবুর রহমানের একটা বা আওয়ামী লীগের একটা ওই সময়কার জন্য একটা গুড মুভ, যেখানে বামপন্থীদের চেয়ে তারা মানে রাস্তার যে রাজনীতি সেখানে কিন্তু বামপন্থীরা এগিয়ে ছিল। আওয়ামী লীগ সেই অর্থে কোনো বড় দল ছিল না, বামপন্থীরাই রাস্তায় আন্দোলন করছিল এবং বিশেষত বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ এগুলো বামপন্থীদের দখলে। কিন্তু ওই যে 6 দফা মানে উঠতি যে মিডল ক্লাস, বাঙালি মিডল ক্লাস, এই মিডল ক্লাসের সাথে বাঙালিত্বের প্রশ্নটাকে অ্যাড্রেস করার কারণে আওয়ামী লীগ তখন দ্রুত জনপ্রিয়তা পেতে থাকে। বা কথাটাকে এইভাবে বলা যাবে যে এই জনগোষ্ঠী তার যে স্বার্থ এটা চরিতার্থ করার জন্য কোনো একটা এজেন্টের উপর তো তাকে ভর করতে হবে, সেটা তখন আওয়ামী লীগ হয়েছিল। বামপন্থীরা এখানে হেরে গেল কোথায়? তারা তখন বললো যে অল পাকিস্তানে ক্লাস স্ট্রাগল। তারা তখন এই যে ন্যাশনাল কোয়েশ্চেন এবং ক্লাস কোয়েশ্চেন যে একসাথে আসতে পারে এটা তারা তখন ধরতে পারেনি, যেটা আওয়ামী লীগ ধরতে পারলো। যে আওয়ামী লীগের যে 6 দফা এটা কি, এটা হচ্ছে আমাদের এই বাঙালি উঠতি বুর্জুয়া নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠীর মানে আপার মানে যেটাকে বলে যে মানে শ্রেণী উত্তরণের একটা ব্যাপার। তো সেখান থেকে আওয়ামী লীগের জনপ্রিয়তা এবং তরুণদের মধ্যে জনপ্রিয়তা শুরু হয়। 6 দফা দাবিটা শেখ মুজিবুর রহমান পার্টির মধ্য থেকে পাশ করিয়ে নেন এবং সেটা তিনি পাকিস্তানেও পেশ করেছেন। তারপর তো আগরতলা ষড়যন্ত্র মামলা, যেটাকে আজকাল আগরতলা সত্য মামলা বলা হয়, এবং এরপরে এই আপনার 69 গণ অভ্যুত্থান। 69 গণ অভ্যুত্থানটাও কিন্তু সংগঠিত হয়েছে মাওলানা ভাসানী এবং বামপন্থী ছাত্রদের, এর সাথে সিরাজুল আলম খানের অনুসারী এরা ছিলেন এবং শ্রমিকরা ছিল প্রচুর। তো এই আন্দোলনটাই কিন্তু আপনার মানে এই গণ অভ্যুত্থানটাই কিন্তু আমাদের ইতিহাসের মোড়টা ঘুরিয়ে দিয়েছে। যে এটাই শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু করেছে, তখন ডাকসু তাকে বঙ্গবন্ধু উপাধি দিল এবং বাংলা অঞ্চলের অবিসংবাদিত নেতার মর্যাদায় ভূষিত করেছে। এবং এটার পরে 69 গণ অভ্যুত্থানের পরে আইয়ুব ইয়াহিয়ার কাছে ক্ষমতা হস্তান্তর করে গেলেন এবং ইয়াহিয়া কিন্তু আপনার একটা জিনিস যেটা 70-এর নির্বাচন ঘোষণা করলেন, ওইটা ছিল গণপরিষদ নির্বাচন। মানে যারা জয়ী হবে তারা একই সাথে পাকিস্তানের জন্য সংবিধান বানাবে এবং একই সাথে সরকার পরিচালনা করবে। এবং তিনি আইয়ুবের সাথে একটু আলাদা হলেন এখানে ইয়াহিয়া, যে তিনি বলেন যে অল পাকিস্তান ওয়ান ইউনিট। এটা কিন্তু আপনার আওয়ামী লীগকে এগিয়ে দিয়েছে। কিভাবে? যে আপনি দেখবেন যে 70 নির্বাচনের যদি রেজাল্ট দেখেন, পশ্চিম পাকিস্তানে কোনো আসন কিন্তু পায় নাই আওয়ামী লীগ। কিন্তু যেহেতু পুরো পাকিস্তানের মধ্যে তার ভোট বেশি ছিল, যেহেতু পুরো পাকিস্তানকে একটা ইউনিট ঘোষণা করেছেন ইয়াহিয়া। এর আগে ছিল সংখ্যাতত্ত্বের ভিত্তিতে যে আপনার পপুলেশন যাই হোক, এদিকে যা আসন সেদিকেও সেই আসন। তখন কিন্তু 2 ইউনিট ছিল, কিন্তু 70 সাল নির্বাচন হলো 1 ইউনিট হইতে, পুরো পাকিস্তান 1 ইউনিট। ফলে পূর্ব বাংলার যে সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগ পেল, এটার মধ্য দিয়ে কিন্তু পুরো পাকিস্তানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে এবং তারা পার্লামেন্টে যাবে এবং গিয়ে শাসনতন্ত্র প্রণয়ন করবে। কিন্তু সেটা পাকিস্তানি এস্টাবলিশমেন্ট খুব স্বাভাবিকভাবে দেবে না বা দিল না। তার কারণ হচ্ছে পাকিস্তানের নিয়ন্ত্রণটা বা পাকিস্তানের শাসনের ভারটা তখন বাঙালিদের হাতে চলে যায়, হ্যাঁ, এবং বাঙালির অটোনমি পাবে এই সমস্ত কারণে। এইটাকে কেন্দ্র করে আমাদের এখানে যুদ্ধ হলো এবং যুদ্ধটা একটা 9 মাসের একটা সংক্ষিপ্ত যুদ্ধ, যদিও আমাদেরকে অনেক আত্মত্যাগ করতে হয়েছে এর মধ্যে। আবার এটার মধ্যে ভারতের ইনভলভমেন্ট, সব কিছু মিলে একটা জটিল অবস্থা তৈরি হয়েছে। মানে স্বাবলম্বী বা বিকশিত হওয়ার আগেই যুদ্ধটা শেষ হয়ে যায় এবং একরকমের আমরা আমাদের যে নেতৃত্ব ছিল, রাজনৈতিক নেতৃত্ব, শেখ মুজিবুর রহমান তো আত্মসমর্পণ করেছেন 25 মার্চ, এবং ফলে তিনি জানতেন না যুদ্ধটা কীভাবে কী হচ্ছে। যদিও তার নামে যুদ্ধ হচ্ছে, তিনি একটা বিরাট অনুপ্রেরণা, কিন্তু তিনি তো আর সশরীরে ছিলেন না। ফলে আপনার যুদ্ধটার মধ্যে আমাদের যারা রাজনৈতিক নেতৃত্ব তার প্রায় পুরোটাই হচ্ছে আপনার কলকাতায় চলে যায়। কিছু বামপন্থীরা
সারা দেশে বিভিন্ন ঘাঁটি করেছে ছোট ছোট, কিন্তু মূল রাজনৈতিক নেতৃত্ব যারা যারা অস্থায়ী সরকার গঠন করেছে তারা কিন্তু মানে সরাসরি যুদ্ধ করে নাই, যদিও তাদের অনেকের অনেক ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এরপর স্বাধীন দেশে আবার যখন আমরা ফেরত আসলাম ৭২ সালে শেখ মুজিবুর রহমান আসলেন দেশে, পাকিস্তান থেকে ছাড়া পেয়ে তিনি দেশে এসে দেশের মানে তিনি আসার পর থেকেই আসলে একটা বিভাজন শুরু হয়ে যায়, মানে তাকে কেন্দ্র করে একটা বলয়, এবং তাকে ধরুন আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে যিনি মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কমিটেড ছিলেন তাজউদ্দিন আহমদ, তাজউদ্দিন আহমদের সাথে কিন্তু শেখ মুজিবুর রহমান কোনো আলোচনা বা তার কাছ থেকে জানতে চাওয়া যে পরিস্থিতিটা কী, এটা হয় নাই। বরং শেখ মনি তাকে যেভাবে এক ধরনের একটা ঘেরাটোপের মধ্যে বা ছাত্র নেতারা তাকে যে ঘেরাটোপের মধ্যে নিয়ে গেছেন, তিনি সেই ঘেরাটোপের মধ্যেই থেকেছেন, এবং তার হাত ধরেই আসলে অফিসিয়ালি ছাত্রলীগও দুই ভাগ হয়েছে, একটা মনি গ্রুপ আর একটা সিরাজুল আলম খান গ্রুপ। আলটিমেটলি যেটা হলো যে এই ছাত্রলীগের একাংশ বেরিয়ে আলাদা দল জাসদ করে ফেললো। তো ৭২ সাল থেকে আমরা যদি ৭২ থেকে ৭৫ এই ৩ বছরের আওয়ামী শাসন বা শেখ মুজিবের শাসন আমলের কথা বলি, এটা একটা বাংলাদেশের জন্য হরিবল শাসন ব্যবস্থা ছিল। হরিবল কেন হরিবল? কারণ হচ্ছে যে একদিক থেকে গণপরিষদ বা নতুন দেশের জন্য সংবিধান বানাচ্ছে কারা? বানাচ্ছে যারা পাকিস্তানের জন্য সংবিধান বানানোর জন্য যারা জয়ী হয়েছিল, তারা স্বাধীন দেশে এসে আপনার সংবিধান বানানোর জন্য গণপরিষদ গঠন করছে। তখন কিন্তু অন্যান্য দলের দাবি ছিল যে সবাইকে নিয়ে একটা নির্বাচন দিয়ে আপনার গণপরিষদ গঠন করা হোক। সেই দাবিটা আওয়ামী লীগ মেনে নেয় নাই। তারা ওই ৭০ সালে নির্বাচনের মধ্য দিয়ে যারা জয়ী হয়ে এসছে তারা তো পাকিস্তানের জন্য ম্যান্ডেট প্রাপ্ত ছিলেন, তো তাদেরকে দিয়ে আবার ৭২ সালের গণপরিষদটা গঠন করলো। তো তখন তাদের দাবি ছিল যে মাত্র ৯ মাসের মধ্যে বা ১ বছরের মধ্যে আবার গণপরিষদ নির্বাচন দরকার নাই। কিন্তু এই ১ বছরের মধ্যে দেশে একটা গুণগত, আপনি তো পাকিস্তান আমলে ইসলামিক শাসনতন্ত্র বা ইসলামিক প্রজাতন্ত্রের জন্য ওই এলএফওর আন্ডারে জয়ী হয়েছিলেন, এখন তো আপনি স্বাধীন দেশ হয়ে গেছেন, হ্যাঁ, সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আপনার ঘোষণাপত্র দিয়েছেন আপনি মুক্তিযুদ্ধের। এই যে কনটেক্সটটা চেঞ্জ হয়ে গেছে, এটা আওয়ামী নেতৃত্ব ধরতে পারে নাই। এটা কারণ হচ্ছে যে তারা যে যুদ্ধটা তো তারা সরাসরি নিজেরা করে নাই, না করার কারণে তাদের মধ্যে ওই যুদ্ধের যে আবেদন, এটা পুরোপুরি তারা যুদ্ধের এখন আমরা যেটা দেখি যে গণ অভ্যুত্থানটা সবাই একদম মরমে ধারণ করে না, ওইরকম একটা পরিস্থিতি। এই কারণে তাদের কাছে এটা জাস্ট একটা ৯ মাসের একটা ব্যবধান। ফলে একটা গণপরিষদ গঠন হলো এবং সেখানে শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে এমন একটা কনস্টিটিউশন বানানো হলো যেটা সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে দিয়ে সকল রাষ্ট্রীয়, তাকে কিন্তু শেখ মুজিবুর রহমানকে অনেকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি এক শক্ত বিরোধী দল গড়ার ব্যবস্থা করেন, আপনি প্রতিষ্ঠানগুলো গড়ে তোলেন। তিনি এগুলো কিছুই করেন নাই। না করে তিনি যেটা হয়েছে ৭৩ সালে একটা খুবই বাংলাদেশের প্রথম নির্বাচনটাই কিন্তু অত্যন্ত বিতর্কিত নির্বাচন, মানে সংবিধান বানানোর পরে যে নির্বাচন, সংবিধানটা তিনি বানালেন একটা একতরফা এক ব্যক্তি কেন্দ্রিক, যেখানে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মানে প্রধান নির্বাহীর দখলে, এবং তাকে কোনোভাবে অ্যাকাউন্টেবল করার কোনো ব্যবস্থা থাকবে না, হ্যাঁ, এবং সরকারি দল চাইলে যে কোনো ধরনের সংবিধান সংশোধনী করতে পারবে, এরকম একটা সংবিধান। ফলে সরকারি দল মানে এখান থেকে যে সংকটটা তৈরি হচ্ছে, যদি এটা শুধু দলিলে লেখা আছে, কিন্তু এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট সাথে সাথে আমরা রাস্তায় পাচ্ছি। কিভাবে? যে একটা দলই সকল স্পেস দখল করে ফেলেছে। ফলে পলিটিক্সের মধ্যে যে আপনার অন্যান্য বিভিন্ন মাল্টি পার্টি ডেমোক্রেটিক এনভায়রনমেন্টের মধ্যে অন্যান্য দলের যে স্পেস থাকা দরকার, সেটা তখন ছিল না। ফলে ওই দলগুলো, জাসদসহ ওই দলগুলো শুরুর থেকেই একটা সংঘাতের রাস্তায় যেতে বাধ্য হলো। এটা গেলে একটা দিকে। এরপর ৭৩ সালের নির্বাচন। ৭৩ সালের নির্বাচন হয়তো সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগই জিতত, কিন্তু এতগুলো আসন পেত না। তো যেটা হয়েছে যে যেমন ধরেন, এটাকে বলে যে তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে, শেখ মুজিবুর রহমান যেটা করলেন, খন্দকার মোশতাককে দাউদকান্দি থেকে ব্যালট বাক্স হেলিকপ্টারে করে ঢাকায় উনিয়ে এনে ঢাকা থেকে তাকে বিজয়ী ঘোষণা করলেন। হ্যাঁ, মানে তিনি কিন্তু জেতেন নাই, তাকে জেতানো হলো। ভোলায় যিনি শেখ মুজিবুর রহমানের সাথে প্রার্থিতা করতেছিলেন, তাকে তিনি আগেই মানে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হলো না, ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন। এরকম করে অনেকগুলো কারণে এরকম অনেকগুলো ঘটনা আছে যে কারণে ৭৩ নির্বাচনটা প্রশ্নবিদ্ধ, এবং সেখানে আওয়ামী লীগ ২৯৩টা আসন জয়ী হলো, 3 out of 300। ফলে শুরু হলো আওয়ামী লীগের যে সরকারি তাণ্ডব। এর মধ্যে আবার রক্ষী বাহিনী করা একটা মিলিটারি ফোর্স, যারা মুজিব বাহিনীর অংশ ছিল, এদেরকে নিয়ে মুজিব বাহিনী কিন্তু আলাদা ট্রেনিং দ্বারা ট্রেনড আপ হয়েছে, এটা মনে রাখতে হবে। এবং স্বাধীন দেশে এসে আমলাতন্ত্রে ঢুকলো কারা, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা আজকেও আমরা এটার ভুক্তভোগী। ঢুকলো কিন্তু তখন তোফায়েল আহমেদ হচ্ছে সম্ভবত শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক উপদেষ্টা বা রাজনৈতিক সচিব, এ ধরনের কিছু একটা ছিলেন। তো তিনি যে তালিকা দিয়েছেন মুজিব বাহিনী থেকে, সেই তালিকার লোকদেরকেই কিন্তু আমলাতন্ত্রে পজিট করা হয়েছে। এরাই কিন্তু এখনও পর্যন্ত, বা তাদেরই লেগেসিটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের জনপ্রশাসন আমলাতন্ত্রের মধ্যে আমরা দেখতে পাই। ফলে আমলাতন্ত্র কেন স্থায়ীভাবে আওয়ামী লীগ, এটার একটা উত্তর হচ্ছে এখানে, যে এদেরকে বলা হলো তোফায়েল ক্যাডার।
এই তোফায়েল ক্যাডাররাই হচ্ছে আমলাতন্ত্র শুরু থেকে ঢোকে। তো এইভাবে আপনি প্রশাসনে দলীয়করণ করছেন, আপনি ছাত্রদের মধ্যে নিজের দলের ছাত্রদের মধ্যে 2 ভাগ করে ফেলেছেন, আপনি একটা একচেটিয়া সংবিধান করেছেন, আপনি একটা বিতর্কিত নির্বাচন করেছেন, আপনি হচ্ছে ভিন্ন মতাবলম্বীদেরকে রক্ষী বাহিনী দ্বারা ক্র্যাকডাউন করছেন। রক্ষী বাহিনী একটা মিলিটারি বাহিনী, যেটা সম্পূর্ণত দলীয় স্বার্থে ব্যবহৃত হচ্ছিল। এবং এটা আবার তখন দেশে সেনাবাহিনী আছে, তখন আওয়ামী লীগ একটা বিপজ্জনক আলোচনা শুরু করলো যে আমাদের তো তেমন শত্রু নাই আশপাশের দেশে, আমরা ছোট দেশ, আমাদের আর শত্রু কোথায়, আমাদের অত স্থায়ী সেনাবাহিনী দরকার নাই। তো সেনাবাহিনীকে আন্ডারমাইন করার জন্য রক্ষী বাহিনীকে গড়ে তোলা হচ্ছে। ফলে এটা স্বাভাবিকভাবে সেনাবাহিনীর একটা সেন্টিমেন্টের প্রশ্ন। সেনাবাহিনী, এবং এই সেনাবাহিনী কারা? যারা সবাই রাজনৈতিক নেতৃত্বের আগে রিভল্ট করেছে। তারা তেলিয়াপাড়ায় মেজররা, বাঙালি মেজররা আপনার মিটিং করেছে সেই 71-এর যুদ্ধের আগে। যুদ্ধ যখন শুরু হচ্ছে, রাজনৈতিক নেতৃত্ব কিন্তু আপোষের রাস্তা খুঁজছে। অন্যদিকে এই বাঙালি মেজররা যদি রাজনৈতিক নেতৃবৃন্দ আপোষ করে ফেলে পাকিস্তানের সাথে, তাহলে এদের সরাসরি কোর্ট মার্শালে তাদেরকে মেরে ফেলা হবে। এই রিস্ক তারা নিয়েছে। ফলে এরকম আপনার পুরো সেনাবাহিনীটা হচ্ছে একটা যুদ্ধের মধ্যে থেকে উঠে আসা নতুন ধরনের সেনাবাহিনী। তাকে আপনি আন্ডারমাইন করতে চাচ্ছেন দলীয় স্বার্থে। এই যে বাস্তবতা, এই বাস্তবতার কারণে এবং গুম হচ্ছে, তখনই কিন্তু থেকে আবার সিরাজ শিকদারের মতো নেতাকে ক্রসফায়ার করা হলো স্বাধীন বাংলাদেশে। ডাকসু নির্বাচন হচ্ছে, সেই প্রথম ডাকসু নির্বাচনে ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়নের একটা প্যানেল ছিল। সেই প্যানেল হচ্ছে আপনার সম্ভবত লেনিন গামা প্যানেল, প্যানেলটার নাম মনে নাই, ভুলও হতে পারে, কিন্তু ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়নের প্যানেল, তারা একসাথে প্যানেল, যৌথ প্যানেল। এই প্যানেল যেটা করলো যে ডাকসু নির্বাচনে যখন দেখলো যে তারা হেরে যাচ্ছে, কারণ ডাকসু নির্বাচনে সবসময় বিরোধী পক্ষ যেতে, আর তখন জাসদ খুব শক্তিশালী। তো তখন তারা যেটা করলো, তারা হচ্ছে ব্যালট বাক্স ছিনতাই, ক্যাম্পাসের মধ্যে বোমা ফোটানো, এগুলো করলো আর কি। মানে নির্বাচন কারচুপির একটা বাংলাদেশে শুরু হলো। এবং এইভাবে করেই আপনার 72-75 অসংখ্য অপকর্ম, আওয়ামী লীগের এই যে শেখ মুজিবের আশেপাশে যারা ছিল তাদের অপকর্ম দ্বারাই এই রেজিম এই 3 বছর ভরপুর। যেমন ধরেন, রক্ষী বাহিনী যে সমস্ত অত্যাচার করেছে মানে ভিন্ন মতাবলম্বীদেরকে, এটা পাকিস্তানিদের নির্যাতনকে হার মানায়। যেমন একজন কমিউনিস্ট নেত্রী, ওনার নাম সম্ভবত অরুণা সেন, তো তার যে বর্ণনা, তিনি আদালতে যে জবানবন্দি দিয়েছেন, তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, এটা আনবিলিভেবল। এটা মনে হবে আপনি রক্ষী বাহিনীর জায়গায় যদি পাকিস্তান সেনাবাহিনী বসান, একই রকম মনে হবে। এবং রক্ষী বাহিনীর কাজই এটা ছিল মূলত, যারা মুক্তিযোদ্ধা, যারা আওয়ামী লীগ করে না, তাদেরকে ধরে টার্গেট করে খুন করা, একটা ত্রাসের রাজত্ব কায়েম করে রাখা। ফলে ওরকম একটা নৈরাজ্য সারা দেশে চলছে। তার মধ্যে আবার যারা শেখ মুজিবের কাছাকাছি, তাদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তার ছেলে, তার ভাগনা, সব আত্মীয় স্বজনরা খুবই বেপরোয়া। এবং এর মধ্যে ওই রেড ক্রিসেন্টের যাকে গাজী গোলাম দস্তগীর না এরকম কি একজন নাম, তার যে একটা প্রাইভেট বাহিনী ছিল, তারা মেজর ডালিমের ওয়াইফের সাথে একটা বাসায় একটা সামাজিক প্রোগ্রামে খারাপ ব্যবহার করে, তাকে লাঞ্ছিত করে, এবং সেটা প্রতিবাদ করার কারণে মেজর ডালিমকে উঠিয়ে নিয়ে গিয়ে 32 নম্বরে নিয়ে যায়। তার মানে বোঝা যাচ্ছে যে ক্ষমতা সেন্টারটা 32 নম্বর, যে আপনি ওখান থেকে উঠিয়ে নিয়ে সামাজিক বিয়ের প্রোগ্রাম থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছেন 32 নম্বরে মীমাংসা হচ্ছে। ফলে রাষ্ট্র কোথায়? এখানে তো সব এভাবে ঘরোয়া সেটআপে মেনটেন হচ্ছে। তো এগুলো ক্ষোভ পুঞ্জীভূত করছিল কিন্তু সবার মধ্যে নানা কারণে, এবং সেনাবাহিনীর মধ্যে নানা ধরনের ক্ষোভ ছিল। এবং সেনাবাহিনীকে তো আপনি আন্ডারমাইন করেছেন। সর্বশেষ যেটা মানে 72 সংবিধানের মধ্যে যেটা ছিল, 72 সংবিধানটা যখন ড্রাফট হচ্ছে, তখনই কিন্তু কিছু কিছু সমালোচনা লিখিত হচ্ছে। তখন বদরুদ্দীন উমর একটা সমালোচনা করলেন, খুব গুরুত্বপূর্ণ সমালোচনা, যে দি কনস্টিটিউশন এটা হলো পারপেচুয়াল স্টেট অফ এমার্জেন্সি। ইংরেজিতে একটা লেখা লিখলেন যে এই সংবিধানটা এটা একটা স্থায়ী বা অনন্ত জরুরি অবস্থা তৈরি করবে। মানে সংবিধানে সাধারণত জরুরি অবস্থা কি? জরুরি অবস্থা হচ্ছে সংবিধানের আইনের শাসনের ব্যতিক্রম, একটা টেম্পোরারি মেজার। আপনি কোনো একটা কারণে আইনের শাসনকে স্থগিত করে জরুরি অবস্থা জারি করেছেন, মৌলিক অধিকার রদ করা থাকবে, একটা কোনো মানে আপৎকালীন ব্যবস্থা এটা। কিন্তু ওনার তর্কটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তর্ক, যে এই সংবিধানে আইনের শাসনটাই হচ্ছে জরুরি অবস্থা। এখানে আইনি পদ্ধতিতে মৌলিক অধিকারকে হরণ করা হচ্ছে। এখানে আইনি পদ্ধতিতেই সভা সমাবেশ, রাজনৈতিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা থেকে শুরু করে যেগুলো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের ক্যারেক্টার, এগুলো সব আসলে নিয়ে নেওয়া হয়েছে। এবং এই সংবিধানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ সম্পূর্ণ রুদ্ধ করা হয়েছে। হ্যাঁ, এবং উনি বলছেন যে এমনভাবে এক দলের কাছে বা সরকারের কাছে সমস্ত ক্ষমতাকে কনসলিডেট করা হয়েছে যে একটা মারাত্মক ভারসাম্যহীনতা এবং শূন্যতা তৈরি হবে। যদি শেখ মুজিবকে কোনোভাবে ক্ষমতাচ্যুত হতে হয়, তখন একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হবে, ভারসাম্যহীনতা তৈরি হবে, কারণ সমস্ত রাজনৈতিক দলকে আপনি ডেমোক্রেটিক ফ্রেমের বাইরে ঠেলে দিয়েছেন। তো এই রাজনৈতিক শূন্যতা এবং রাজনৈতিক
যে ভারসাম্যহীনতা, এটা সুযোগ কারা নেবে? উনি বলছেন যে একমাত্র সংগঠিত শক্তি হিসেবে সামরিক বাহিনী এই শূন্যতার সুযোগ নেবে। তার মানে এই কনস্টিটিউশনের পাওয়ার ডাইনামিক্সের মধ্যেই এই মানে ফাঁকটা রয়ে গেছিল যে এটা থেকে সামরিক কু ঘটার বা সামরিক অভ্যুত্থান ঘটার সম্ভাবনা 72 সংবিধানের পাওয়ার স্ট্রাকচারের মধ্যেই বা পাওয়ার অ্যারেঞ্জমেন্টের মধ্যেই কিন্তু রয়ে গেছে। এবং শেষ পর্যন্ত কিন্তু সেটাই ঘটলো। আপনি 75 সালে এমনিতে তো 72-এর সংবিধানের মধ্যে এটা এক ব্যক্তি বা এক দলেরই একটা ব্যাপার তৈরি হয়েছে, কিন্তু 75 সালে আপনি অফিসিয়ালি 4th সংশোধনী করে যে কাজটা করলেন 5 মিনিটের মধ্যে পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন একটা ঘটনা যে আপনার প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা থেকে আপনি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় গেলেন। 4টা নিজস্ব পত্রিকা রেখে বাকি সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া হলো। এবং আপনার সবচেয়ে খতরনাক যেটা সেটা হচ্ছে নিজ দল সহ সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেওয়া হলো, ব্যান করা হলো। এবং এক দল জাতীয় দল থাকবে, সেটা হচ্ছে বাকশাল। যেটা দল সেটাই সরকার, সেটাই রাষ্ট্র, সেটাই প্রশাসন। ফলে মানে এই যে দল, সরকার, রাষ্ট্র এগুলোর যে আলাদা আলাদা থাকতে হয় একটা রাষ্ট্রে, এটা এখানে একাকার হয়ে গেল। এবং এইটাই হলো বাকশাল। বাকশালের মধ্যে দিয়ে কিন্তু আওয়ামী লীগও বিলুপ্ত করে দিল শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। সেখানে তো তখন তার সাথে সিপিবি এবং ন্যাপ এরাও এটাকে সমর্থন দিল সমাজতন্ত্রের নামে। এবং এই যে সমাজতন্ত্র, তখন হচ্ছে আপনার আমাদের উচিত ছিল যে একটা গণতান্ত্রিক বিপ্লব সংগঠিত করা। মুক্তিযুদ্ধের পরে একটা গণতান্ত্রিক, আমরা যে 23 বছরের যে সংগ্রাম, এটা কিন্তু আসলে আপনি যদি দাবি দাওয়াগুলো দেখেন 6 দফা 11 দফা, এটা কিন্তু একটা ডেমোক্রেটিক রেভলিউশনের প্রোগ্রাম। আপনি হুট করে এসে একটা অদ্ভুত সমাজতান্ত্রিক পরিবেশের মধ্যে আমরা পড়ে গেলাম। সকল দল সমাজতন্ত্র চায়, ইভেন পেটি বুর্জোয়াদের দল আওয়ামী লীগও সমাজতন্ত্র চায়, বামপন্থীরা সমাজতন্ত্র চায়, সমস্ত বামপন্থী দল, বামপন্থীদের মধ্যে আবার চীনপন্থী আছে, মস্কোপন্থী আছে, যাই আছে, পুরো এনভায়রনমেন্টটা হচ্ছে সমাজতন্ত্র চায় না এমন কোনো দল নাই। ফলে আপনি একটা মানে যেটাকে কার্ল মার্ক্সের ভাষায় একটা প্রতিক্রিয়াশীল সমাজতন্ত্রের মধ্যে আমরা ঢুকে গেলাম। গণতন্ত্রের খবর নেই, কিন্তু সমাজতন্ত্র চলে আসলো। তখন কবিরা কবিতা লিখছে, নির্মলেন্দু গুণ কবিতা লিখেছে যে তার আগে চাই সমাজতন্ত্র, মানে কোরাসের মতো করে। এটা তোমাকে প্রেমিকাকে বলছেন তোমাকে এটা দিব, ওইটা দিব, সব দিব, কিন্তু তার আগে চাই সমাজতন্ত্র, কোরাসের মতো। আবার বলছে এটা 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 হবে, ওইটা হবে, কিন্তু তার আগে চাই সমাজতন্ত্র, মানে সমস্ত কিছুর আগে সমাজতন্ত্র। এই যে সমস্ত কিছুর আগে সমাজতন্ত্র, গণতান্ত্রিক বিপ্লবটাকে মানে ওভারটার্ন করে দেওয়া বা বাইপাস করে আপনি সমাজতন্ত্র করতে যাওয়া, এটাও কিন্তু একটা আপনার মানে এর নামে যেটা হয়েছে আসলে সমাজতন্ত্রের নামে স্বাধীন দেশে এসে আপনার বিভিন্ন পাকিস্তানিদের রেখে যাওয়া বিভিন্ন প্রতিষ্ঠান এগুলো দখল করা, রাষ্ট্রায়ত্তের নামে আসলে দলীয় লোকজনদেরকে পারমিট দেওয়া, এগুলো করে আপনার একটা জাতীয় বুর্জোয়া ক্লাস না করে আমরা একটা মানে বলবো যে লুম্পেন বুর্জোয়া শ্রেণীর একদম সরাসরি রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়, আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় একটা লুম্পেন রাজনৈতিক শ্রেণীর গড়ে উঠছিল তখন। ঠিক আছে, এই যে অর্থনীতির এই ক্যারেক্টারটা তখনই তৈরি হয়ে গেল, এটাই কিন্তু আমরা এখনও পর্যন্ত এর মধ্যেই আছি। আপনি দেখবেন আমাদের এখানে ন্যাশনাল বুর্জোয়া বলতে যাদের বোঝায়, এরা কিন্তু অনুপস্থিত কিংবা খুবই সাইডলাইনে থাকে। যারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় নানাভাবে ক্ষমতা ব্যবহার করে পয়সা বানানোর একটা অ্যারেঞ্জমেন্ট সেখানে করা হলো, এটা এখনও পর্যন্ত চলছে। তো 75-এ জানুয়ারি মাসে এসে যেটা হলো, ওই যে বললাম যে একদলীয় শাসন ব্যবস্থার দিকে আপনি গেলেন, এটা থেকে মানে করে অফিসিয়ালি আর একটা পয়েন্ট অফ নো রিটার্নে দিকে আপনি চলে গেলেন। মানে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের সমস্ত রাস্তা শেখ মুজিবুর রহমান নিজেই বন্ধ করে দিলেন। এবং এটার ফলাফল হিসেবে একদিকে ছিল সামরিক বাহিনীর মধ্যবর্তী পর্যায়ের যারা সেনা কর্মকর্তাদের একটা অংশের ক্ষোভ, এবং তাদের ব্যক্তিগত অনেকে দেখানোর চেষ্টা করে যে এটা তো পুরোপুরি সেনা অভ্যুত্থান বলা যাবে না, কারণ এটা কতিপয় বিপদগামী সেনা অফিসারদের একটা অ্যাটেম্পট। তো সেটা হতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে সেনাবাহিনী আটকালো না কেন? সেনাবাহিনীর কাছে কিন্তু ইন্টেলিজেন্স ছিল, 46 ব্রিগেডের কাছে কিংবা সেনাপ্রধানের কাছেও ফোন গেছে, ফোন কল গেছে। এমনকি 15 আগস্টে যখন এই মবিলাইজেশনটা হচ্ছে, তখন রক্ষী বাহিনীর রাজনৈতিক চিফ ছিলেন হচ্ছে তোফায়েল আহমেদ, তার কাছেও কল গেছে, কিন্তু তিনিও কিন্তু কোনো রক্ষী বাহিনীকে মোবিলাইজ করার নেই। অন্যদিকে এই ট্যাঙ্ক যেগুলো গেছে, এগুলো কিন্তু পরে দেখা গেছে এগুলো ফাঁকা ট্যাঙ্ক, তাই না? তার মানে হচ্ছে যে আপনি এটাকে বলবো যে বজ্র আঁটুনি ফোসকা গেরো করা হয়েছে, যে সমস্ত ক্ষমতা আপনার কাছে, পুরো রাষ্ট্রটাকে আপনি কবজা করেছেন, কিন্তু 2টা ট্যাঙ্ক আপনি ট্যাকেল দিতে পারছেন না। এবং ওই ট্যাঙ্কগুলো কিন্তু খালি ছিল, এটা জাস্ট একটা মহড়া দেওয়ার জন্য। তো এই অল্প কিছু অফিসার মিলেই কিন্তু ঘটনাটা ঘটাতে পেরেছে, এবং পুরো সেনাবাহিনী আসলে নিষ্ক্রিয় ছিল, বা সেনাবাহিনীর মধ্যে ওই তাড়নাটা ছিল না যে। এবং দেখবেন আপনি যে তখন যিনি সেনা প্রধান ছিলেন, ওই লোকের নাম কি, শফিউল সামথিং, তো ওনাকে কিন্তু আসলে জিয়াউর রহমানকে ডিঙিয়ে তাকে সেনা প্রধান করা হয়েছে। সিনিয়রিটির ভিত্তিতে জিয়াউর রহমানের সেনা প্রধান হওয়ার কথা, সেটা না করে শফিউর রহমান সাহেবকে করা হলো। তো তিনি কিন্তু
ওই সময় যে একটা ক্রিটিক্যাল টাইমে যে একটা ডিসাইসিভ অবস্থান নিতে হয় সেটা তিনি নেন নাই, এবং যার ফলে এই জিনিসটা ঘটলো। এবং এটাকে কতিপয় সেনা অফিসারের একটা অ্যাটেম্পট আকারে বা একটা ঘটনা আকারে দেখলে পুরো ব্যাপারটা বোঝা যায় না। কারণ হচ্ছে যে সেনাবাহিনী নিশ্চুপ কেন থাকলো, এবং শেখ মুজিবুর রহমান যেভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের সমস্ত রাস্তা বন্ধ করেছেন, অন্য আর কি পরিণতি হতে পারতো যদি এটা না ঘটতো, এটাও আমাদের ভাবতে হবে। সমস্ত পরিণতি হওয়ার রাস্তা কিন্তু তিনি বন্ধ করেছেন, এবং নজিরবিহীনভাবে 75-এর ওই জানুয়ারিতে যখন 4র্থ সংশোধনী তিনি করছেন সংশোধনী, সেখানে কিন্তু একটা কথা বললেন যে আজকে থেকে এই সংসদ আগামী 5 বছরের জন্য এক্সটেন্ড করা হলো। একটা নজিরবিহীন ব্যাপার, মানে ইলেকশন ছাড়া পার্লামেন্ট, এবং এটাই হলো 72-এর সংবিধানের সবচেয়ে আপনার ডেঞ্জারাস জিনিস, যে এটা তিনি পারলেন কেন। এটাকে আইনত কিন্তু আপনি এটাকে অবৈধ বলতে পারবেন না, কারণ হচ্ছে তার কাছে 2/3 আছে সংসদে, এবং 2/3-এর মধ্য দিয়ে আপনি তো বলে দেন নাই যে আপনি কী করতে পারবেন না। 2/3 থাকলে আপনি ইউ ক্যান ডু এনিথিং। তো শেখ হাসিনা যে এই গত 3টা নির্বাচন, একটা ভুয়া নির্বাচন হলেও নির্বাচন করতে বাধ্য হয়েছেন, এই জন্য তাকে আপনি আপনারা ধন্যবাদ দিতে পারেন। কারণ তিনি তো নির্বাচন না দিয়ে যে এইভাবে তার বাবার মতো এটা যদি করতেন, তার কাছে ওই ক্ষমতাটা ছিল, ঠিক আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে যদি বলতেন যে এখন থেকে আগামী 5 বছরের জন্য পার্লামেন্ট এক্সটেন্ডেড হলো, করতেই পারতেন তিনি। এই ক্ষমতাটা অ্যালাউ করে 72 সংবিধান। এটা হচ্ছে 72 সংবিধানের সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার, যে এখান থেকে যে স্বৈরতন্ত্র ফ্যাসিবাদের উত্থান ঘটে, এটা ঠেকানোর কোনো মেকানিজম 72 সংবিধানের কাছে নাই। তো জানুয়ারি মাসে এটা বলা হলো যে আজকে থেকে এই সংশোধনীটা থেকে আগামী 5 বছরের জন্য এই পার্লামেন্টটা এক্সটেন্ড করা হলো, এবং ধরে নিতে হবে যে এই পার্লামেন্টটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থা থেকে রাষ্ট্রপতিতে যাওয়া হলো, এবং রাষ্ট্রপতি নির্বাচিত রাষ্ট্রপতি, এইটা তখন এখানে বলা হলো। এই যে জিনিসটা বাকশালটা করা হলো, এটা তিনি করেছিলেন আসলে শেখ মনির কুমন্ত্রণায়। হ্যাঁ, এবং তাকে তখন বলা হচ্ছে তার বাসায় গিয়ে এরকম তাকে কুমন্ত্রণা দেওয়া হয়েছে যে লিডার, আপনি হচ্ছেন দেশের সবচেয়ে বড় নেতা, কিন্তু আপনার উপরেও একজন আছে, কারণ তিনি তো প্রধানমন্ত্রী, তো প্রধানমন্ত্রীর উপর রাষ্ট্রপতি আছে, মানে অন্তত অফিসিয়ালি। তো তাহলে আপনাকে রাষ্ট্রপতি হতে হবে, তাহলে আমাদের প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থা থেকে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় যেতে হবে। শেখ মনির পত্রিকা বাংলার বাণী, সেখানে সম্পাদকীয় লেখা হলো, একটা সম্পাদকীয়, কুখ্যাত সম্পাদকীয়, শিরোনামটা হচ্ছে আইনের শাসন নয়, মুজিবের শাসন চাই। হ্যাঁ, এরকম। তো এই যে জিনিসগুলো কুকটাপ হচ্ছে বাসার মধ্যে বিভিন্ন খাস কামরায়, তখন কিন্তু বেগম মুজিব তার মধ্যে এগুলো নিয়ে অস্বস্তি ছিল, যে তিনি কিন্তু চাচ্ছিলেন না যে এই জিনিসটা এইভাবে হোক, এই যে পাওয়ারটাকে এইভাবে করা। তিনি বাধা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু পারেন নাই সেভাবে। এবং খাবার টেবিলে বাচ্চারা যখন বায়না ধরছে, তখন তিনি বলছে যে তোরা তো এরকম করবি, কারণ তারা হলো প্রেসিডেন্ট, মানে ব্যঙ্গ করে প্রেসিডেন্টের পোলামায়া, মানে এই জিনিসটা যে তার পছন্দ হচ্ছিল না, এটার ইঙ্গিত পাওয়া যায়। তো এই জিনিসটা করে শেখ মুজিবুর রহমান কিন্তু নিজেই নিজের করুণ পরিণতিটাকে ইনভাইট করেছেন, আমি বলবো, ঠিক আছে। এটা ছাড়া অন্য কোনো রাস্তা নাই। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মতো দেশে, আমরা যেগুলোকে কোট আনকোট থার্ড ওয়ার্ল্ড বলি, সেখানে যদি ক্ষমতা হস্তান্তরের এমনিতেই এই রাষ্ট্রগুলো, এই পোস্ট কলোনিয়াল স্টেটগুলোতে ডেমোক্রেসিটা খুব মানে বন্ধুর একটা পথ, মানে এটা খুব মসৃণ না। তার মধ্যে আবার আপনি ক্ষমতা হস্তান্তরের যে পথ, সেটা বন্ধ করে দিয়েছেন, নিজে আপনি আজীবন ক্ষমতায় থাকার পায়তারা করছেন। তখন আবার সেনাবাহিনীর মধ্যে ক্ষোভ আছে, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু 15 আগস্টের ঘটনাটা ঘটলো। এবং সেই 15 আগস্টের মধ্যে আপনার মানে আমরা এর মধ্যে দিয়ে আপনি দেখবেন যে 15 আগস্টের পরে 15 আগস্টে শেখ পরিবার সপরিবারে নিহত হলেন, কিন্তু কারা ক্ষমতা এসছেন? ক্ষমতা কিন্তু আওয়ামী লীগে এসছেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো মানে আপনার আরেকটা যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 74 দুর্ভিক্ষ। অমর্ত্য সেনের খুবই বিখ্যাত গবেষণা আছে, যেখানে তিনি দেখিয়েছেন যে এটা আসলে কমপ্লিটলি রাজনৈতিক বা মানব সৃষ্ট একটা দুর্ভিক্ষ, মানে খাদ্যের কোনো সংকট ছিল না, খাদ্যের সংকটের কারণে এটা ঘটে নাই, এটা ঘটেছে রাজনৈতিক ব্যবস্থাপনার দুর্নীতির কারণে। যেমন তখন আওয়ামী লীগ নেতারা লবণ চুরি করছে, আওয়ামী লীগ নেতারা চিনি চুরি করছে, আওয়ামী লীগ নেতারা বর্ডারে অনেক মানে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য যেগুলো কিনা জনগণের জন্য পাঠানো হয়েছে, সেগুলো আসলে তারা পাচার করে দিচ্ছে ভারতে, এবং বর্ডার ওপেন ছিল একরকম। এইটাই আসলে দুর্ভিক্ষটা ডেকে এনেছে। এবং এই দুর্ভিক্ষে বাংলাদেশের সম্ভবত তখনকার পপুলেশনের 2% পপুলেশন, মানে দ্যাট ইজ 1.5 মিলিয়ন পিপল মানে নিহত হয় ওই দুর্ভিক্ষে। এই অমর্ত্য সেনের এই গবেষণার পরে আরও রিসেন্ট টাইমে আরেকজন সোয়াসের একজন অধ্যাপক নাওমি হোসাইনের একটা গবেষণায় এইড ল্যাব, সেখানেও তিনি এই জিনিসটাই তুলে ধরেছেন যে এই দুর্ভিক্ষটা আসলে পলিটিক্যাল কারণে হয়েছে। এবং এই দুর্ভিক্ষের সময় আপনার শেখ পরিবারে ধুমধাম করে বিয়ে হচ্ছে, সোনার মুকুট এরকম, এগুলো পত্রপত্রিকায় ছবি আসছে। শেখ কামাল নাকি সম্ভবত শেখ জামালের বিয়ে, নাম একটু এদিক সেদিক হতে পারে, শেখ কামাল বা শেখ জামাল কারো একজনের বিয়ে। তো সেই বিয়েতে তাকে সোনার মুকুট উপহার দেওয়া হচ্ছে। দেশে দুর্ভিক্ষ, বাসন্তীর জাল পরা মানে শাড়ি, মানে একজন নগ্ন
হিসেবে জাল পরিহিত এক নারীর ছবি প্রকাশিত হচ্ছে একদিকে পত্রপত্রিকায়, যদিও আওয়ামী লীগ বলার চেষ্টা করেছে এটা ফেক। আবার অন্যদিকে হচ্ছে এই সোনার মুকুট নিয়ে প্রেসিডেন্টের ছেলে তার ছবি প্রকাশিত হচ্ছে, এই যে বিলাসিতা। এবং আওয়ামী লীগের বা শেখ মুজিবের আশেপাশে যারা, তাদের অঢেল দুর্নীতি, সীমাহীন দুর্নীতি, এগুলো মিলিয়ে জনগণের মধ্যে কিন্তু একটা বীতশ্রদ্ধ ব্যাপার তৈরি হয়েছিল। এবং আপনার সেনাবাহিনীর যে কথাগুলো আগে আমি বললাম, ফলে যখন 15ই আগস্ট ঘটলো, তখন কোথাও এই যে এত বড় দল আওয়ামী লীগ, তারা কিন্তু কোথাও ন্যূনতম প্রতিরোধ গড়ে তোলে নাই, তারা কিন্তু কোথাও রাস্তায় নামে নাই। এমনকি জনগণের দিক থেকেও কোথাও কোথাও কিন্তু আনন্দ মিছিল হয়েছে। আপনি অবাক হবেন শুনলে, যে হিন্দুদেরকে ধরে নেওয়া হয় যে ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সমর্থক, সে বরিশালে হিন্দুরা কিন্তু আনন্দ মিছিল বের করেছে। কেন? কারণ বরিশালে যে আওয়ামী লীগ নেতা, আমি তার নামটা ভুলে গেছি, বরিশালে আওয়ামী লীগ নেতা এত বেশি চুরি করেছে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং বিশেষত লবণ, এগুলোর কারণে হচ্ছে আপনার মানে হিন্দু জনগোষ্ঠী পর্যন্ত অতিষ্ঠ ছিল। ফলে তারা এই যে শেখ মুজিবের পতন, এটাকে সেলিব্রেট করেছে। এবং অন্যান্য দিকেও কোথাও থেকে কোনো ধরনের রেজিস্ট্যান্স আওয়ামী লীগ দিক থেকেও হয় নাই। তো এই করুণ পরিণতিটা আসলে শেখ মুজিবুর রহমান যেভাবে যে ধরনের শাসন ব্যবস্থা তৈরি করেছিলেন, এটা করে তিনি নিজেই নিজের এই পরিণতি তৈরি করেছেন। তার ছেলেরা, 2 ছেলে, বিশেষত শেখ কামাল, যে ধরনের, আপনি জানেন যে আপনার তাকে একবার পুলিশ ভুলবশত অন্য কেউ মনে করে তাকে গুলি করে, এবং সেটা একটা বড় ঘটনা ছিল তখন। তো এই যে তাদের এই ধরনের একদম সীমাহীন আচার আচরণ, সন্ত্রাসী আচার আচরণ, শেখ মনির ত্রাসের রাজত্ব কায়েম করা, এই সব মিলিয়ে আসলে শেখ মুজিবুর রহমানের যে এই ধরনের একটা পরিণতির আর কোনো রাস্তা তিনি খোলা রাখেন নাই। এবং সেইটার দিক থেকে যে তার প্রতি মানুষের যে ভালোবাসা, এটাও তখন একেবারে শূন্যের কোঠায় এসে পৌঁছেছে। এবং এর ফলে কোনো ধরনের তার জানাজা করার সময় তখন বলা হয় যে, তখন তো 75 15 আগস্টের পরে আওয়ামী লীগের ক্ষমতায় এসেছে, কিন্তু জানাজা করার মধ্যে কোনো কিন্তু লোক পাওয়া যায়নি। তো এই জিনিসগুলো থেকে আমাদের মানে যে গভীর সংকটটা শেখ মুজিবুর রহমান 72 সংবিধানের মধ্যে দিয়ে শুরু করেছেন, এটার প্রথম ভিকটিম কিন্তু তিনি নিজেই হয়েছেন। এই ধরনের শাসন ব্যবস্থা এবং এই ধরনের একটা একচেটিয়া রাজনৈতিক ক্ষমতাতন্ত্র তৈরি করা, এটার ভিকটিম তিনি নিজেই হয়ে গেছেন। এবং এটার জন্য আসলে দায়টা আওয়ামী লীগ এবং তাকেই নিতে হবে। যে অন্য কাউকে জায়গা না নেওয়া, পুরো ট্রফিটা, মুক্তিযুদ্ধের পুরো সুবিধাটা আমরা একা নেব, এই যে মানসিকতা, এটা থেকে কিন্তু আওয়ামী লীগ একেবারে, এই যে সর্বশেষ আপনি দেখেন, তখন একবার আওয়ামী লীগের পতন ঘটলো 15 আগস্টে, আবার কিন্তু আওয়ামী লীগের পতন এই আরেকটা অগাস্টে। এটা খুব ইতিহাসে খুব একটা মানে আইরনি, যে দুটোই অগাস্ট, 75 আগস্ট আর 24 আগস্ট। হ্যাঁ, তো এই আওয়ামী লীগের এই পতন কিন্তু বারবার ঘটেছে কেন? কারণ আওয়ামী লীগ তার 75 ওইটা থেকে আপনি তো কিছু শিক্ষা নেন নাই। শিক্ষা না নিয়ে শেখ হাসিনা বরং বাংলাদেশের জনগণের উপর যেন একটা প্রতিশোধ নিচ্ছে। এবং শেখ হাসিনা বলেছেন যে আমার বাবা এই দেশ স্বাধীন করেছে, আমার বাবাকে এই দেশের মানুষ মেরে ফেলেছে, এভাবে তিনি কথা বলতেন। তো সেটারও ওই একই ধরনের বাকশাল 2 এর কারণে কিন্তু, এবং ওই একই সংবিধান, 72 সংবিধান, এটার মধ্য দিয়ে আপনার শেখ হাসিনা যে শাসন করেছেন, এইটাই হলো আপনার 2 আগস্ট, 15 আগস্ট আর 5 আগস্টের আওয়ামী লীগের 2 দফা পতন।